ঘটনার সূত্রপাত 1994 সাল হলেও আমার সাথে শুরু হয় 2011 সাল থেকে। তখন আমি হাই স্কুলের ছাত্র। আমার গ্রামের বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব ছিল প্রায় 6 কিলোমিটার। তাই স্কুলে যাওয়া আসার সুবিধা আর প্রাইভেট পড়ার জন্য আব্বু স্কুলের পাশেই একটা বাড়ি ভাড়া নেয়। পরিবার সহ সেখানেই বেড়ে উঠি আমি। কিন্তু আমার মন পড়ে থাকতো আমার ছেলেবেলার সেই গ্রামের বাড়িতে। সেই 6 কিলোমিটার দূরত্ব যেন আমার কাছে মাঝে মাঝে অনেক বিশাল মনে হতো। আব্বু আমাকে মন খারাপের সময়ে বাড়িতে যাওয়ার জন্য একটা সাইকেল কিনে দেন। বৃহস্পতিবার আসলেই সকালে আব্বু আম্মু চলে যেত গ্রামের বাড়িতে, আর আমি ক্লাস শেষ করে আমার সাইকেল নিয়ে গ্রামের পথে রওনা দিতাম। বেশ ভালোই কাটছিল আমার সময়গুলো। আমার গ্রামের বাড়িতে যাওয়ার ছিল 2টি রাস্তা, একটা নদীর এপার দিয়ে আর একটা নদীর ওপার দিয়ে। বর্ষার মৌসুমে যখন ছোট্ট আলাই নদী কানায় কানায় পূর্ণ থাকত, তখন আমাদের নদীর এপার দিয়েই বাড়ি থেকে বাজারে যাতায়াত করতে হতো। আর শীতকাল শুরুর পরপরই নদীর পানি কমতে কমতে তা একেবারে শুকিয়ে যেত। তখন গ্রামের সবাই নদীর ওপার দিয়েই চলাচল করত, কারণ নদীর ওপারের রাস্তাতেই আমাদের বাড়ি থেকে নয়াবন্দর বাজার পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, আর এর মাঝে অন্য কোনো বাড়িঘর ছিল না। নদীর এপার দিয়ে যেতে হলে রাস্তার এক পাশে বয়ে চলা ছোট্ট আলাই নদী, আর অপর পাশে বিশাল বড় ধান ক্ষেত। বাজার আর আমার বাড়ির মধ্যবর্তী জায়গায় অনেক বছরের শ্মশান ঘাট। রাস্তার ওপরেই নদীর পাশে ঘাস লতা পাতা কেটে চিতা সাজিয়ে মানুষ পোড়ানো হয় সেখানে। যতক্ষণ চিতা সাজানো হয়নি ততক্ষণ লাশ এনে রাস্তার উপরে রেখে দেওয়া হয়। বাজারে যাওয়ার সময় প্রায়ই দেখতাম সেখানে লাশ পোড়ানোর আয়োজন চলছে, অথবা লাশ পোড়ানো শেষ, রাস্তাটা বেশ গরম হয়ে আছে, কিংবা সেখানে ধোয়ার কুণ্ডুলি পাকিয়ে উঠছে সেই জ্বলন্ত চিতা থেকে। আর নদীর ওপার দিয়ে বাজার যেতে হলে রাস্তার এপাশে পড়ত সেই আলাই নদী, আর অপর পাশে পড়ত ধানের জমি। তবে এখানে নদীটা রাস্তার সাথে অর্ধেক পথ এসে শ্মশানের দিকে বেঁকে গেছে। তখন থেকে রাস্তার দুই পাশেই ধানি জমি। নদীটা যে জায়গায় এসে বাঁক নিয়েছে সেখানে রয়েছে অনেক বছরের পুরনো একটা কবরস্থান, যা মোল্লে ভিটা নামে পরিচিত। এই ভিটা নিয়ে এর আগে বেশ কয়েকটা ঘটনা শেয়ার করেছি আমি। এই কবরস্থানে আগে মোড়লদের কবর দেওয়া হতো বলে এটি মোল্লে ভিটা নামেই পরিচিত। 1988 সালে বন্যার সময়ে এই ভিটার অনেকটা অংশ ভেঙে নদীর মাঝে বিলীন হয়ে যায়। এখন আর তেমন কবর দেয়া হয় না এখানে। বছরে হয়তো 2-1টা কবর দেয়া হয়। রাস্তার সাথে লাগানো এই কবরস্থানে রাস্তার পাশেই রয়েছে একটা ছাতান গাছ। এই গাছ ঘিরেও এলাকার মানুষের মাঝে রয়েছে অনেক রহস্য। ঘটনার শুরুটা তখন শীতের শুরু। নদীতে পানি একেবারে শুকিয়ে গেলেও তখন হাঁটু সমান পানি। যেহেতু এই মোল্লে ভিটা দিয়ে রাস্তার পরিমাণ কম আর রাস্তাটাও ভালো, তাই এদিক দিয়েই সাইকেল নিয়ে বৃহস্পতিবার আমি ক্লাস শেষ করে গ্রামের বাড়িতে ফিরে আসি। যদিও রাস্তা থেকে নেমে সাইকেল কাঁধে নিয়ে হাঁটু পানি পার হয়ে আসতে হতো আমাকে। এমনি এক বৃহস্পতিবার আমি স্কুল শেষ করে বাড়িতে আসছি। যখন নয়াবন্দর বাজারে পৌঁছালাম, তখন বিকেলের আভা মিলিয়ে গেছে দূর আকাশে। শীতের সূর্য তখন লাল হয়ে জানান দিচ্ছে তার অস্তিত্ব। বাজারে নেমে গ্রামের কিছু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে যখন সাইকেলে উঠলাম, তখন প্রায় সন্ধ্যা জেঁকে বসেছে চারপাশে। সাইকেলে উঠে বাজার থেকে সেই মোল্লে ভিটার রাস্তাটা দিয়ে আমি আসা শুরু করলাম। শীতের সন্ধ্যা যে এত তাড়াতাড়ি নেমে আসে তা বুঝলাম বাজার থেকে বের হবার পরে। বাজারের পাশের বাড়িগুলো ছাড়িয়ে আমি যখন সাইকেল নিয়ে সেই নির্জন রাস্তায়, তখন চারিদিকে কুয়াশাচ্ছন্ন অন্ধকার নেমে এসেছে। দুই পাশে ফসলি জমি, আর মাঝে দিয়ে এঁকে বেঁকে চলেছে রাস্তাটা। রাস্তার দুপাশে ছোট বড় গামার গাছের সারি, মাঝে মাঝে 2-1টা ঝোপ সাদৃশ্য বড়ই গাছ। সোনালী লতায় যেন ঘিরে ফেলেছে সেই গাছগুলো। দেখলে মনে হয় সব জীবনী শক্তি খেয়ে আধিপত্য বিস্তার করে আছে এই পরগাছাগুলো। আমি অন্ধকারে আস্তে আস্তে সাইকেল চালাচ্ছিলাম। মাটির রাস্তায় মাঝে মাঝে ছোট গর্ত। রাস্তাটা আজ যেন বেশি নির্জন। একটা মানুষকেও দেখলাম না যে বাজারের দিকে যাচ্ছে বা বাড়ির দিকে যাচ্ছে। যদিও শীতের সেই সময়ে সন্ধ্যার পরে খুব একটা কাউকে দেখা যায় না এই রাস্তায়।
আমি যখন মল্লে ভিটার কাছে চলে আসলাম, তখন আমার সামনে দৃশ্যমান হয়ে উঠল সেই বিশালাকার ছ্যাতান গাছ। তার পাশে এসেই মিলিয়ে গেছে রাস্তার এক পাশের ধানের জমি। তার বদলে শুরু হয়েছে আলাই নদীর পথ চলা। নদী শীতকালে শুকনো থাকলেও এই জায়গার পানি শুকায় না। ছ্যাতান গাছটা রাস্তার পাশে হওয়াতে কবরস্থানের সেই জায়গাটা আরো বেশি ঘন কালো অন্ধকার লাগছে, যেন গুমোট বাঁধা একটা অন্ধকারে জমে আছে সেখানে। আমার শরীর কিছুটা শিউরে উঠল। মনে হচ্ছে এই গুমোট কালো অন্ধকার আমাকে সহ সাইকেলটা গিলে ফেলেছে। ঠিক গাছের নিচে যাওয়ার সময় সাথে সাথেই হঠাৎ করে আমার সাইকেলের চেন পড়ে গেল। আমি যেন চমকে উঠলাম এক মুহূর্তে। সাইকেল থেকে নেমে ঠেলে বের হয়ে আসলাম ঘন কালো সেই অন্ধকার থেকে। একটু দূরে এসে চেনটা তুলে আবার সাইকেল চালিয়ে চলে আসলাম বাড়িতে। ব্যাপারটা খুব স্বাভাবিক। সাইকেলের চেইন যে কোনো সময় যে কোনো জায়গায় পড়তেই পারে, এটা নিয়ে তেমন কোনো মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু চিন্তাটা জেঁকে বসতে শুরু করলো যখন পরপর 2 সপ্তাহের বৃহস্পতিবার বাড়ি আসতে যেয়ে আমার সাইকেলের চেইন ঠিক গাছের নিচে এসে পড়ে গেল। এর পরের সপ্তাহে আমি চিন্তা করলাম এবার ওখানে এসে সাইকেল থেকে আমি নেমে হেঁটে পার হব জায়গাটা। কিন্তু হেঁটে পার হওয়ার সময়ও সাইকেলের চেন সেই গাছটার নিচে এসেই পড়ে গেল। এবার আর অবাক হওয়ার পালা নয়, একটা ভয় জেঁকে বসলো আমার মনে। ছোট থেকে শুনে আসা সেই ভয়ের ঘটনাগুলো আমার মনের ভয়কে আরো শক্ত করে দিতে থাকলো দিনে দিনে। আমি এরপরে কিছু সপ্তাহ এই রাস্তা বাদ দিয়ে শ্মশানের সেই রাস্তা ধরে বাড়ি আসা শুরু করলাম। কিছুদিন পরে এই ঘটনাগুলো নিছক আমার নার্ভাসনেসের কারণ বলে নিজের মনকে সান্ত্বনা দিয়ে ব্যাপারটা ভুলে গেলাম। আবার একদিন সাহস করে সেই রাস্তা দিয়ে বাড়ি ফেরা শুরু করলাম। কিন্তু এবার আর কোনো সমস্যা নেই, সবকিছু স্বাভাবিক। ব্যাপারটা তখন প্রায় ভুলেই গিয়েছিলাম আমি। কাকতালীয় ভেবে নিয়ে বেশ স্বাভাবিকভাবেই চলাচল করতে থাকি আমি। এর মাঝে কেটে যায় আরো 1 মাসের বেশি সময়। ছুটিতে গ্রামের বাড়িতে যাই সবাই। গ্রামের বাড়িতেই থাকা হচ্ছিল তখন। আমি বাজারে যাই, আড্ডা দিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসি, কোনো সমস্যা নেই। এর কিছুদিন পরে আমাদের গ্রামের পাশের গ্রামে এক ছেলে বিষ খেয়ে আত্মহত্যা করে। এরপরে তাকে সেই মল্লে ভিটায় কবর দেয়া হয়। তাকে কবর দেয়া হয় সেই বিশাল ছ্যাতান গাছের নিচে। 2018 সালের সেই কবর সহ তোলা একটা ছবি এই ঘটনা প্রচারের পরপরই ভূত.com-এর পেজে এবং গ্রুপে পোস্ট করা হবে। এই ছেলেটা বিষ কিনতে গিয়েছিল তারই বাড়ির এক ভ্যান চালকের কাছে ভ্যানে চড়ে। ছেলেটাকে কবর দেওয়ার পরে সেই ভ্যান চালক একদিন রাতে ভাড়া শেষ করে সেই মল্লে ভিটার রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। এরপরে বাজারের থেকে বাড়িতে ফেরা কয়েকজন লোক সেই ভ্যান চালককে মল্লে ভিটা থেকে একটু সামনে রাস্তার পাশে ঘাসের মাঝে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। আর তার ভ্যানটাকে পড়ে থাকতে দেখেন সেই ছ্যাতান গাছের অপর পাশে রাস্তার ধারে। সেই ভ্যান চালককে যখন বাড়ি আনা হয় তখন তার জ্ঞান ফেরার পরে তার কাছে জানতে চাওয়া হয় কি হয়েছিল রাতে। তিনি বলতে শুরু করেন তিনি যখন লোক নামিয়ে বাজারে আসেন তখন রাত প্রায় গভীর। গ্রামে সেই সময়ে শীতের সন্ধ্যা রাতের পরই লোকজন আর খুঁজে পাওয়া যেত না তেমন। সে বাড়ির জন্য বাজার করে ভ্যানের নিচে থাকা কেরোসিনের হ্যারিকেন জ্বালিয়ে ভ্যানে উঠে পড়ে বাড়ির উদ্দেশ্যে। সে সময় ছিল প্যাডেল ভ্যান। শীতের অন্ধকার আর কুয়াশা ফুঁড়ে উত্তরবঙ্গের ঠান্ডা বাতাসে সে বাড়ির দিকে চলতে শুরু করে। ভ্যানের নিচে জ্বলতে থাকা হ্যারিকেনের আলো কুয়াশার জন্য খুব বেশি নিজেকে প্রকাশ করতে পারে না। মিটমিটে আলোয় তাই আস্তে আস্তে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছেন তিনি। অন্ধকার ফুঁড়ে চলেছেন এক বিন্দু আলোর মতো। সামনের কুয়াশার মাঝেও স্পষ্ট হয়ে উঠছে সেই বিশাল আকার ছ্যাতান গাছ। তিনি যখন সেই গাছের অন্ধকারের মাঝে ঢুকে গেলেন তখন একটা ক্ষীণ আওয়াজ ভেসে আসলো তার কানে। বাতাসের শব্দ ভেবে তিনি আরো জোরে প্যাডেল করা শুরু করলেন। ঠিক সেই মুহূর্তে তার মনে হলো এবার ডাকটা অনেক পরিচিত আর জোরালো। ঠিক এই ডাকের অস্তিত্ব তো এখন আর এই মানুষের দুনিয়ায় থাকার কথা না। এই ডাক তো কিছুদিন আগেই মুছে গেছে এই পৃথিবী থেকে। এবার যেন ভয় পেয়ে বসে তাকে। গাছের নিচে রাস্তার পাঁকটা ঘুরতেই ভয়ে ভ্যান নিয়ে নিকষ কালো অন্ধকার ঢেকে ধরে তাকে। সেই অন্ধকার থেকে ভেসে আসে একটা সুর, চাচা আমাকে নিয়ে যা, আমি এখানে ভালো নেই, আমি একা আর থাকতে পারছি না, আমাকে নিয়ে যা চাচা, আমাকে নিয়ে যা। অন্ধকারে
ভয়ের চূড়ান্ত পর্যায়ে তিনি। তার মস্তিষ্ক যেন থমকে গেছে এক মুহূর্তের জন্য। এই অন্ধকার কি করে কোনোদিন যাবে কিছুই বুঝতে পারছেন না। এদিকে ভ্যান কোন দিকে পড়ে গেছে তাও আর বুঝতে পারছেন না তিনি। দিক বিদিক ভুলে সামনের দিকে দৌড় দেন তিনি। পেছন থেকে তখনও ভেসে আসছে কান্না জড়িত সেই কণ্ঠ, চাচা আমাকে নিয়ে যা, নিয়ে যা আমাকে। এরপরে তিনি অন্ধকারে রাস্তার পাশে লতায় পা পেঁচিয়ে পড়ে যায়। এরপরে আর কিছু মনে নেই তার, শুধু মনে আছে চোখ বন্ধ হওয়ার আগেও কানে ভেসে আসছিল সেই করুণ আর্তনাদ, চাচা আমাকে নিয়ে যা। এই ঘটনা ছড়িয়ে পড়তে তেমন সময় লাগলো না গ্রামে। গ্রামের মানুষ তখন বেশ অনেকদিন এই রাস্তা রাতে এড়িয়ে চলত। আমারও রাস্তা চেঞ্জ হয়ে গেল এই ঘটনার পরে। আমিও শ্মশানের রাস্তা দিয়েই যাতায়াত শুরু করে দিলাম। এর মাঝে কেটে গেল প্রায় 1 মাস। নদীর পানি তখন বেশ একেবারেই শুকিয়ে গেছে অনেক জায়গায়। এমনি একদিনে আমার নানির বাড়িতে আমাদের সবার দাওয়াত ছিল। সবাই সকালবেলা নানির বাড়িতে দাওয়াতে গেলেও আমি আর আমার কাজিন থেকে গেলাম বাড়িতে। বিকেলে আমরা দুজন চলে যাব নানির বাড়িতে। আমার গ্রামের বাড়ি থেকে বাজার প্রায় 1.5 কিলোমিটার, আর বাজার থেকে আমার নানির বাড়ি আরো 1 কিলোমিটার। শীতের বিকাল যেন তাড়াতাড়ি হারিয়ে যায় সন্ধ্যায়। খুব দ্রুত নেমে আসে অন্ধকার। সেদিনও তার ব্যতিক্রম নেই। হঠাৎ করে যেন সূর্য হেলে পড়ে তার লাল আভা মিলিয়ে গেল পশ্চিম আকাশে। এর মাঝেই আমার কাজিন এসে জানালো যে সে আমার সাথে যেতে পারবে না। আর এক কাজিনের সাথে সে অন্য জায়গায় বাজারে যাবে কি যেন দরকারে। সেখানে থেকে সে নানির বাড়িতে চলে যাবে। আমাকে বলল আমি একা যেতে পারবো কিনা। আমিও সাথে সাথে বললাম সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। বাড়ি থেকে যখন বের হলাম তখন বেশ খানিকটা অন্ধকার আবছা হয়ে নেমে এসেছে চারপাশে। ভাবলাম নদীর পানি তো শুকনো, আর মল্লভিটার সেই ঘটনাও অনেকদিন হয়েছে। কোন দিক দিয়ে যাই? যেহেতু মল্লভিটা দিয়ে রাস্তা কম আর হেঁটে যাব, তাই সেই পথটাই ধরলাম আমি। নদী পার হয়ে যখন রাস্তার উপরে উঠলাম তখন আবারও অন্ধকার যেন জেগে বসলো আমায়। তবে চারপাশে একটু তাকিয়ে বেশ ভালোই দেখা যাচ্ছে এখনো। গাঢ় অন্ধকার এখনো ঘিরে ধরেনি। রাস্তা একদম ফাঁকা আর নীরব। কোথাও কোনো জন মানুষের চিহ্ন নেই। আমার পকেটে তখনও বাটন ফোন। নানির বাড়িতে যাব বলে ফুল চার্জ করে এনেছিলাম। অন্ধকার হয়ে গেলে এর আলোতেই চলা যাবে, কিন্তু লাইট জ্বালানোর মতো অন্ধকার আরো কিছু সময় দূরে। আমি হাঁটতে শুরু করলাম। শিরশির করে নদীর পানি ছুঁয়ে উঠে আসা ঠান্ডা বাতাস এসে লাগছিল মুখে। চারিদিকে ঝিঝি পোকার চিৎকারে কান ঝালাপালা হওয়ার অবস্থা। দূর থেকে একটা ব্যাঙের ডাক ভেসে আসছে কোনো এক ছন্দে। আমি যতই নদীর পার ধরে এগিয়ে যাচ্ছি ততই বিশালাকার সেই ছেতন গাছ তার অস্তিত্বের জানান দিচ্ছে আমার চোখে। অন্ধকারে যেন হাত পা মেলে দাঁড়িয়ে আছে বিশালাকার এক দৈত্য। আমি ঢুকে পড়লাম সেই গাছের নিচে আদিম অন্ধকারে। আর ঠিক তখনই আমার নাকে ভেসে আসলো আগরবাতির এক তীব্র গন্ধ। আমি ছোট থেকেই আগরবাতির গন্ধ সহ্য করতে পারি না, আর এই তীব্র গন্ধ যেন আমার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছিল। মনে হচ্ছে দম আটকে এখানেই পড়ে যাব। শরীরের সব শক্তি দিয়ে জোর কদমে হাঁটা দিলাম সামনের দিকে। ঘন অন্ধকার বলয় থেকে যখন বের হয়ে গেলাম গন্ধ অনেকটাই কমে এলো। ভাবলাম পাশে নতুন কবর, তাই হয়তো বাড়ির কেউ আগরবাতি জ্বালিয়ে গেছে। কিন্তু তখনই বেশ অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করলাম। কান ঝালাপালা করা সেই ঝিঝি পোকার ডাক আর নেই। এত নীরব হয়ে গেছে যে নিজের হাঁটার শব্দ শুনতে পাচ্ছি আমি। এক মুহূর্তে এমন পরিবর্তন বুকের মাঝে ধুক করে উঠল আমার। আবার জোরে হাঁটা দেব ঠিক এই সময়ে আমি অনুভব করলাম আমার পেছনে কেউ হেঁটে আসছে, কিন্তু পেছনে তাকানোর সাহস আমার নেই। এরপরে মনে হলো না, একজন না, কয়েকজন হেঁটে আসছে আমার পেছনে। এরপর ভাবলাম হয়তো আমাদের গ্রামের ওদিক থেকে কেউ বাজারে যাচ্ছে। মনের মাঝে একটা শক্তি অনুভব করলাম। পেছন ফিরে তাকালাম, কিন্তু পেছন তাকানো মাত্রই এমন এক দৃশ্য আমি দেখলাম যা মনে হয়ে উঠলে আমার আজও শরীর শিউরে ওঠে। দেখলাম একটা লাশ বহন করা কাঠের খাটিয়া কাঁধে নিয়ে 4 জন লোক এগিয়ে আসছে আমার পিছু পিছু। আর সন্ধ্যার আবছা অন্ধকারে খাটিয়ার ভেতরে চকচক করে উঠছে সাদা কাফনে মোড়ানো একটা লাশ। আমার শরীর দিয়ে যেন একটা ভয়ের ঠান্ডা স্রোত বয়ে গেল। এই সময়ে এখানে এইভাবে
কোথা থেকে লাশ নিয়ে যাচ্ছে, অনেকগুলো প্রশ্ন এসে ভিড় জমালো আমার মনে। আমাদের গ্রামে বা আমাদের গ্রামের আশেপাশে যদি কেউ মারা যায় তাহলে তো আমি অবশ্যই জানবো, আর এই সন্ধ্যায় যদি তাকে কবরও দেয়া হয় তো সাথে আরো লোকজন আর লাইট থাকার কথা। আর আমি যখন মল্লে ভিটা দিয়ে আসলাম তখন তো কাউকেই দেখলাম না সেখানে, বা কোনো নতুন কবর খোঁড়াও দেখলাম না, আবার বাঁশের খাড়ালও কাটা নেই। এসব ভাবতেই দেখি তারা লাশ নিয়ে চলে এসেছে আমার অনেক কাছে। এমন অবস্থা যে আমি যদি রাস্তার পাশে না যাই তবে তারা আমার ওপর দিয়ে লাশ সহ খাটিয়ে নিয়ে যাবে। আমি তাড়াতাড়ি করে রাস্তার একপাশে সরে গেলাম। এখন তাদের সাথে আমি পাশাপাশি হাঁটছি। এই লোক চারজনকে আমি আগে কোনোদিন কোথাও দেখিনি, আর তাদের দিকে ভালো করে তাকিয়ে দেখলাম, কিন্তু তাদের চেহারা বোঝা যাচ্ছিল না। কেমন যেন একটা ঘোলাটে ভাব তাদের চেহারায়। তার সামনে তাকিয়ে এক তালে হেঁটে যাচ্ছে, এমন একটা ভাব যেন আমাকে কেউ খেয়াল করেনি, আবার কেউ আমার দিকে তাকায়নি পর্যন্ত একটিবার। কারোর মুখে কোনো কথা নেই, রোবটের মতো যেন এক দৃষ্টিতে সামনে তাকিয়ে কারো আদেশ পালন করে যাচ্ছে তারা। সেই গুমোট একটা নিস্তব্ধতা এখনো ঘিরে আছে আমাদের চারপাশে। সকল নীরবতা ভেঙে আমি একজনকে উদ্দেশ্য করে প্রশ্ন করলাম, আঙ্কেল, কে মারা গেছেন? কারো কোনো কথা নেই, এমনকি কেউ তাকালো না পর্যন্ত আমার দিকে। তারা লাশ নিয়ে এগিয়ে গেল সামনে। আমি তখন তাদের পেছনে পেছনে হাঁটছিলাম। একটা তীব্র ভয় যেন তখনও আমার অপেক্ষায় ছিল, এটা বুঝলাম তাদের পেছনে যাওয়ার পরে। কাঁচা রাস্তার মাটিতে দেখলাম ফোঁটা ফোঁটা তাজা রক্তের দাগ। বেশ অবাক হয়ে গেলাম, এই রক্ত আসছে কোথা থেকে। এই ভেবে খাটিয়ার দিকে তাকাতেই যেন ভয়ের একটা ঠান্ডা স্রোত নেমে গেল আমার শির দাঁড়া দিয়ে। খাটিয়ার ওপরে যে কাফন করা লাশটা রাখা আছে তার মুখটা পেছনের দিকে, পা তাহলে খাটিয়ার সামনের দিকে, মানে লাশ উল্টো করে নিয়ে যাচ্ছে তারা। আমরা সাধারণত লাশের মাথাটা সামনের দিকে দেই। এবার ভালো করে তাকাতেই খুঁজে পেলাম রক্তের উৎস। লাশের মুখটা বের করা, আর লাশের সেই মনে হয় কেউ ছুরি দিয়ে ফালা ফালা করে ফেলেছে, আর সেই কাটা অংশ দিয়ে চুইয়ে চুইয়ে পড়ছে টকটকে লাল তাজা রক্ত। মুখটা এত বেশি ভয়ানক ছিল যে আমি সেই তীব্র শীতের মাঝেও ঘেমে যাচ্ছিলাম ভয়ে। আমি কোথায় আছি, চারপাশে কি হচ্ছে তার সম্পর্কে কোনো ধারণা যেন আমার আর নেই। শরীরের ভেতর থেকে একটা গরম বাতাস উঠছে ওপরের দিকে, মাথা কেমন ভার হয়ে আসছে। আমি পকেট থেকে মোবাইলটা বের করলাম আলো জ্বালানোর জন্য, কিন্তু মোবাইল অফ। আমার স্পষ্ট মনে আছে আমি মোবাইল ফুল চার্জ করেছিলাম। মোবাইলের পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরলাম, কিন্তু মোবাইল অন হচ্ছে না। ব্যাক কভার খুলে মোবাইলের ব্যাটারি খুলে আবার লাগিয়ে পাওয়ার বাটন চেপে ধরলাম, কিন্তু মোবাইল অন হচ্ছে না। আমি তখনও হাঁটছি তার পেছনে। মাটিতে রক্তের দাগ তখনও স্পষ্ট। ভয়ঙ্কর সেই মুখ গড়িয়ে কাঠের খাটিয়ায় লেগে সেখান থেকে চুইয়ে পড়ছে রক্ত। এবার চূড়ান্ত পর্যায়ের ভয় যেন ঘিরে ধরল আমাকে। কাফন করা সেই লাশ উঠে বসে পড়ল কাঁধে থাকা সেই খাটিয়ার মাঝে। তার বিভৎস মুখটা এক দৃষ্টিতে চেয়ে আছে আমার দিকে। মনে হলো সেই মুখে বিভৎসতা আর চাপা একটা রাগ ছাড়া আর কিছুই নেই। আমি চারপাশে ঝাপসা দেখা শুরু করলাম। ভয়ে আমার শরীর কাঁপছে। এই প্রচন্ড শীতে আমি ঘামছি, মাথা শরীর ভার হয়ে আসছে আমার। মনে হচ্ছে এখনই হয়তো এই রাস্তার ধুলোর মাঝে লুটিয়ে পড়ব। ঠিক তখনই আমার কানে ভেসে আসলো পরিচিত কিছু মানুষের কণ্ঠস্বর। বাজারের দিক থেকে বাড়ি ফিরছে আমাদের পাশের এলাকার 3 জন চাচা। সাথে সাথে দেখি সামনে আর কিছু নেই। আমার থেকে কিছুটা সামনে তারা গল্প করতে করতে বাড়ি ফিরছে। আমি দাঁড়িয়ে গেলাম। আমার শরীর তখনও কাঁপছে, মাথা আর শরীর পাতলা হয়ে গেছে অনেকটা। সামনে থেকেই বাড়ি শুরু। জোর কদমে হাঁটা দিলাম বাজারের দিকে। এক প্রকার দৌড়েই চলে গেলাম বাজারে। পকেট থেকে মোবাইলটা বের করে দেখি তখন অন করাই আছে। তাহলে এতক্ষণ যে আমি এত কিছু করলাম সেটা কি? আমি মামার কাছে ফোন দিলাম। মামা এসে আমাকে বাজার থেকে নিয়ে যায়। এরপরে সব ঘটনা বাড়িতে সবাইকে বললাম। দেখে সবার মুখ কেমন গম্ভীর। শুধু আম্মু বলল, এতদিন পরে কেন? কিছু বুঝতে না পেরে আম্মুকে বললাম, এতদিন পরে মানে কি হয়েছে? তারপরে এমন একটা ঘটনা আমি শুনলাম যা আগে আমি জানতাম না। এই লাশের পেছনের এক অদ্ভুত ঘটনা। সাল 1994। আম্মু নতুন বিয়ে হয়েছে তখন। আমাদের গ্রামের বাড়িতে বাড়ির পেছনে ছিল বাথরুম আর টিউবওয়েল। আমার দাদার নামাজের অজুর পানি সব সময় আম্মু দিত পিতলের একটা পাত্রতে করে। সেদিন আমাদের বাড়িতে এক ভাইয়ের বিয়ে ছিল।
সবাই সেই বাড়িতে, সবগুলো বাড়ি পাশাপাশি, কিন্তু এদিকে আজ কেউ নেই, সবাই বিয়ে বাড়িতে ভিড় করে আছে। এর মাঝে ঈশার আজান দিয়ে দিচ্ছে। আমার আম্মু বিয়ে বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে আসে। এসে দেখেন আমার দাদা বসে আছে উঠোনের বারান্দায়। আম্মুকে দেখে দাদা বললেন, বৌমা, আমার উঁচু করার পানি দিও তো। আম্মু পানি আনতে চলে গেলেন বাড়ির ভিতরে। প্রায় 10 মিনিট পার হয়ে যায়, কিন্তু আম্মু আর পানি নিয়ে আসেন না। দাদা ভাবলেন, বৌমা তো পানি আনতে এত দেরি করে না, ভুলে গেল নাকি। এটা ভেবে দাদাও বাড়ির ভেতরে গেলেন। আম্মুকে দেখতে না পেয়ে বাড়ির পেছনে গেলেন তিনি। হঠাৎ দাদার চোখ গেল বাড়ির পেছনে থাকা আমাদের পুকুরের দিকে। পানি ভরা পুকুরের কিনারায় দাঁড়িয়ে আম্মু ডান পা তুলছেন, এখন পুকুরের পানিতে পা ফেলবেন। দাদা চিৎকার করে আম্মুকে ডাক দিলেন পেছন থেকে। এক মুহূর্তের মাঝে যেন সম্বিত ফিরে পেলেন আম্মু। আম্মু পুকুরের পাড় থেকে দ্রুত সরে আসলেন। দাদা জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? আম্মু বলল, তিনি যখন পানি নেওয়ার জন্য আঙিনায় আসলেন তখন দেখেন ঠিক আম্মুর নানার মতো কেউ একজন দাঁড়িয়ে আছে উল্টো দিকে মুখ করে। যদিও তার চেহারা আম্মু দেখতে পাচ্ছিল না, কিন্তু পেছন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল আম্মুর নানা। আম্মু সালাম দিয়ে বলল, নানা, আপনি কখন আসলেন? লোকটি কোনো কথা না বলে বাড়ির পেছনের দিকে হাঁটা দেয়। আম্মুও নানা বলে ডাকতে ডাকতে লোকটির পেছন পেছন যায়। লোকটি তখন ভরা পুকুরের পানির ওপরে দিয়ে হেঁটে যেতে শুরু করলো। কোনো একটা অজানা কারণে আম্মুও তার পেছন পেছন পুকুরের পানির ওপরে পা দিয়েই লোকটির পিছু পিছু যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল। দাদা সব শুনে আর কিছু না বলে আম্মুকে বাড়ির ভেতরে পাঠিয়ে দেন, আর দাদিকে ডেকে সবসময় চোখে চোখে রাখতে বলেন। কিন্তু এই ব্যাপারটা দাদা কখনো কাউকে বলেননি। এভাবে কেটে গেল বেশ কিছুদিন, কিন্তু এই ব্যাপারটা দাদা তখনও কাউকে বলেননি। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। চারপাশে তখন বন্যার পানিতে ভরপুর। আমাদের বাড়ির সামনে আলাই নদীর কিনারা ভরে আছে পানিতে। প্রচুর গরম পড়েছে। রাতে বাড়ির অনেকেই নদীর পাড়ে ঠান্ডা বাতাসে বসে গল্প করে। তেমনি এক রাতে আমাদের বাড়ির প্রায় 15-20 জন লোক বসে মাঝরাতের দিকে গল্প করছে নদীর পাড়ে। এই অসহ্য গরমেও নদীর পানি ছুঁয়ে আসা বাতাস ঠান্ডা হয়ে লাগছে শরীরে। চাঁদের উজ্জ্বল আলো এসে পড়ছে নদীর মাঝে। পানির ঢেউ চাঁদের আলোয় তখন চকচক করছে। আম্মু বসে গল্প করছে সবার সাথে। ঠিক এমন সময় আম্মু নদীর দিকে তাকাতেই দেখে দূরে কিছু একটা ভেসে আসছে। চাঁদের আলোয় তা যেন চকচক করে উঠছে। নদী দিয়েই প্রায় কলা গাছ, কচুরিপানার স্তূপ ভেসে যায়। আম্মুও তাই ভেবেছে, কিন্তু সেটা নদীর স্রোতে সোজা না গিয়ে আস্তে আস্তে ভেসে ওঠে, যেন আম্মুর দিকে আসছে। স্রোত থেকে তো কোনো জিনিস ভেসে এভাবে পাড়ের দিকে আসার কথা না। জিনিসটা যতই এগিয়ে আসছে ততই তার উজ্জ্বলতা বেড়ে যাচ্ছে। আস্তে আস্তে তা আরো স্পষ্ট হয়ে গেল আম্মুর কাছে। তিনি তাকিয়ে যেন শিউরে উঠলেন। এটা আর কিছু নয়, এটা একটা কাফন করা লাশ। আম্মু চিৎকার করে ওঠে, লাশ, লাশ! সবাই